আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের যে শর্ত জামায়াতের। এদিকে এবার ভারতীয় মিডিয়ার আক্রমণের টার্গেট তারেক রহমান। জানাবো ভোটের অনুপাতে উচ্চকক্ষ চায় জামায়াত, এনসিপি রাজি নয় বিএনপি। এবং সর্বশেষ জানাবো রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের যে শর্ত জামায়াতের। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাব দিয়েছিল ইলেকটোরাল ভোটের সিস্টেম, যেখানে ইউপি সদস্য থেকে শুরু করে 70,000 জনপ্রতিনিধির ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। তবে স্থানীয় নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবে একমত হবে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন, তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে আমরা একমত হব। তবে সেখানে ভোটার ইউপি সদস্য পর্যন্ত যাবে নাকি ইউপি চেয়ারম্যান পর্যন্ত সীমিত রাখা হবে, এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন স্থানীয় সরকার নির্বাচনে, তাদের প্রতিনিধিরাই বেশি নির্বাচিত হতেন বলেও অভিযোগ তোলেন জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, আমরা অতীতে দেখেছি যে সরকারের অধীনে নির্বাচন হয়, স্থানীয় সরকার নির্বাচনে তারাই নির্বাচিত হন। সুতরাং এখানে 70,000 বা 70 লাখ লোকের কোনো ব্যবধান নেই। তাই আমরা বলেছি কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবেন। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দলই নীতিগতভাবে ঐক্যমত্য পোষণ করেছে জানিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অন্যান্য মডিউল ও ফাংশনাল বিষয় নিয়ে আলোচনা শেষ হয়নি। যেসব বিষয়ে দ্বিমত থাকবে, এই বিষয়গুলো নোটসহ গণভোটের জন্য দিয়ে দেওয়া উচিত হবে। জনগণই এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আশা করি এখানে আমরা সবাই যে কমিটমেন্ট দিচ্ছি এবং জুলাই চার্টার হবে, আমরা সেখানে সিগনেচার করব। যারাই ক্ষমতায় যাবেন, আমরা যাই বা অন্য কেউ যায়, আমরা এই কমিটমেন্ট রক্ষা করব। এবার ভারতীয় মিডিয়ার আক্রমণের টার্গেট তারেক রহমান। গত 13 জুন শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূস তারেক বৈঠকের চূড়ান্ত সাফল্যের পর আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে। একদিকে হতাশা এবং অন্যদিকে আতঙ্কের ফলে ভারতের শেল্টার নেওয়া আওয়ামী লীগ এবং তার মেন্টর ভারত দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। ওইদিকে তাদের মধ্যে একটি খবর ছড়িয়ে পড়েছে গত 16 জুন থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাঘব বোয়ালদের বিচার শুরু হচ্ছে। সুতরাং এই বিচার বানচাল এবং ইউনূস তারেক সৌহার্দ্যকে বিনষ্ট করার জন্য ভারতের আঙ্গুলি হেলনে এবং শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে গত 16 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির কাছে আওয়ামী সন্ত্রাসীরা একটি ক্রুড বোমার বিস্ফোরণ ঘটায়। উল্লেখ করা যেতে পারে, ক্রুড বোমা হলো সেই ধরনের বোমা যেটি টাইম বোমা হতে পারে অথবা রিমোট কন্ট্রোল পরিচালিত বোমা হতে পারে। শাহবাগ থানার ওসি খালেদ মনসুর বলেন, বিস্ফোরণটি ঘটেছিল অতি প্রত্যুষে 5টা 25 মিনিটে। বিস্ফোরিত বোমাটির পাশে একই ধরনের আরেকটি বোমা ছিল। সম্ভবত কোনো টেকনিক্যাল কারণে সেটি বিস্ফোরিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেডিকেল সেন্টারের কাছে আরো 7টি তাজা বোমা পাওয়া যায়। সেগুলো সংশ্লিষ্ট বোমা বিশেষজ্ঞরা অকার্যকর করে দেয়। গত 1 জুন, যেদিন শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন সহ অন্য আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল করা হয় এবং যেটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, সেই দিন ট্রাইব্যুনালের সামনে 2টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। একই দিন অর্থাৎ 16 জুন অতি প্রত্যুষে আনুমানিক সূর্যোদয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার 15 থেকে 18 যুবক একটি ঝটিকা মিছিল করে। পত্রিকান্তরে প্রকাশিত রিপোর্ট মোতাবেক একই দিন অর্থাৎ সোমবার 16 জুন ভোরে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পরিবাগ এলাকায় ছাত্রলীগ নামধারী কতিপয় যুবক একটি ঝটিকা মিছিল করে। মিছিল শেষে কাঁটাবন রোডে তারা 2টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীদের একজন পুলিশের হাতে আটক হয়। একই দিন সকাল 6টার দিকে মোতাহের হোসেন ভবনের সামনে গাছের তলায় 6টি ককটেল দেখতে পান নিরাপত্তা কর্মীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানায়। সকাল 9:30টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে। 17 জুন একটি বাংলা জাতীয় দৈনিকে এ মর্মে রিপোর্ট করা হয়, হাইকোর্ট এলাকাতেও নাকি ওই দিন সকালে একটি ককটেল বিস্ফোরিত হয়। সর্বশেষ খবরে প্রকাশ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং বোমা ছুড়ে মারার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর গত 18 জুন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার হয়েছে। এখানে
কয়েকটি তথ্য পাঠকদের জানিয়ে রাখা দরকার। যেহেতু আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাই তাদের কার্যক্রম বাংলাদেশের প্রিন্ট বা ইলেকট্রনিক কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয় না। কিন্তু আওয়ামী লীগের তো দরকার পাবলিসিটি, হিউজ পাবলিসিটি, তিলকে তাল করার মতো পাবলিসিটি। আওয়ামী লীগের পক্ষে এই কাজটি অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে করছে ভারতীয় অসংখ্য গণমাধ্যম। কয়েক মাস আগে ভারতীয় গণমাধ্যমের মধ্যে রিপাবলিক টিভি নিয়ে বাংলাদেশে কিছু আলোচনা শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশ বিষয়ক সংবাদ পাঠ এবং সংবাদ পর্যালোচনায় ময়ূখ চৌধুরী নামক এমন এক ভাড়কে আনা হয় যে কিনা গোপাল ভাড়কেও হার মানায়। তার এসব ছাবলামো দেখে বাংলাদেশে ক্ষুদ্র হলেও এক শ্রেণীর দর্শক রিপাবলিক টিভি থেকে মুখ ফিরিয়ে নেয়। এখন গণমাধ্যমে আওয়ামী লীগের পাবলিসিটি কাজের মুখ্য ভূমিকা পালন করছে দি ওয়াল নামের টিভি চ্যানেলটি। শুধু দি ওয়াল নয়, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে থেকে শুরু করে দি নর্থ ইস্টে নামক গণমাধ্যমটি অনবরত বাংলাদেশ বিরোধী, বিশেষ করে ডক্টর ইউনূস বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। দি ওয়ালের নির্বাহী সম্পাদক অমল রায় এক সময়কার আকাশবাণী কলকাতার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের মতো ভারী গলায় প্রতিদিন আওয়ামী লীগের লিফলেট পাঠের মতো আজগবি ও গাঁজাখুরি সংবাদ পাঠ করে যাচ্ছেন। আর ওইদিকে দি নর্থ ইস্টের চন্দন নন্দী প্রায় প্রতিদিন একটি করে বুলশিট ছাড়ছেন। কখনো বাংলাদেশের সেনা বিদ্রোহ এই হয় এমন খবর ছাড়ছেন, আবার কখনো চিকেন নেক থেকে বাংলাদেশ আক্রমণের হুমকি দিচ্ছেন। তবে আমার ভাবতে অবাক লাগে, অন্তত দুজন বাংলাদেশি মহিলা চন্দন নন্দী এবং দিল্লির গৌতমের ইন্টারভিউ নিয়ে ইউটিউব ভাইরাল করেছেন। তবে এমন মারাত্মক রাষ্ট্রদ্রোহী এবং হিংসাকে উস্কে দেওয়া বক্তব্য বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে নাকি ভারতে বসে এসব অপকর্ম করা হচ্ছে, সেটি এখনো বোধগম্য হচ্ছে না। ভারত যে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে উন্মত্ত প্রচারণা চালাচ্ছে এবং কিভাবে যে আওয়ামী লীগের প্রোপাগান্ডা অর্গান হিসেবে কাজ করছে তার কিঞ্চিত নমুনা নিচে দিচ্ছি। দি ওয়ালে বলা হয়েছে, আগামী 16 জুন আওয়ামী লীগ ঢাকা সহ সারা বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আরেকটি খবরে বলা হয়েছে, আগামী 23 জুন আওয়ামী লীগের জন্মবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। 1 থেকে 16 জুলাই পর্যন্ত আওয়ামী লীগ দেশ জুড়ে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবে। গত 10 জুন লন্ডনে ডক্টর ইউনূস বিরোধী আওয়ামী লীগের যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় তার আগাম খবরও পরিবেশ করে এসব নরেন্দ্র মোদীপন্থী ভারতীয় গণমাধ্যম। ইতোপূর্বে ভারতের এসব গণমাধ্যম তাদের আক্রমণের টার্গেট করেছিল মাত্র এক ব্যক্তিকে, তিনি হলেন ডক্টর ইউনূস। তখন ডক্টর ইউনূস এবং বিএনপির মধ্যে কিছুটা টানাপোড়েন চলছিল। তখন তারা ভেবেছিল ডক্টর ইউনূসকে সরাতে পারলে বাংলাদেশ থেকে ভারতের আপদ বিদায় হয়। এই জন্য তখন তাদের স্ট্র্যাটেজি ছিল বিএনপিকে তোষণ করে তাদের হাত ধরা। কিন্তু লন্ডন বৈঠক ভারতের তথা আওয়ামী লীগের সব রণকৌশলকে তছনছ করে দেয়। অতি সাম্প্রতিক অতীতে ভারতীয় গণমাধ্যমগুলো শেখ হাসিনার একাধিক, ওবায়দুল কাদেরের 2টি সাক্ষাৎকার, বাহাউদ্দিন নাসিমের 2টি, জাহাঙ্গীর কবির নানকের একটি এবং মোহাম্মদ আরাফাতের একটি ইন্টারভিউ প্রচার ও সম্প্রচার করেছিল। প্রতিটি ইন্টারভিউতে বাংলাদেশের জনগণকে পাল্টা আঘাত করার ব্যর্থ উস্কানি দেওয়া হয়। কিন্তু ভারতীয়রা ভুলে গিয়েছিল বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় 2 ব্যক্তির মধ্যে একজন হলেন বেগম খালেদা জিয়া। তিনি এখন দ্রুত আরোগ্য লাভ করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়ার মতো বেগম খালেদা জিয়া শুরু থেকেই উপলব্ধি করেন রাজনৈতিকভাবে বাংলাদেশের 1 নম্বর শত্রু হলো ভারত। এখন যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি মাঠে নামে তাহলে তার মোক্ষম সুযোগ গ্রহণ করবে ভারত এবং আওয়ামী লীগ। গত শুক্রবার এই কলামে আমি উল্লেখ করেছি কিভাবে বিএনপিকে রাজপথে যাওয়া থেকে বিরত রাখেন বেগম জিয়া। শুধু স্ট্যান্ডিং কমিটিকে নয়, রোববার 8 জুন বেগম জিয়া তার পুত্র তারেক রহমানের সঙ্গেও কথা বলেন। ভোটের অনুপাতে উচ্চকক্ষ চায় জামায়াত, এনসিপি, রাজি নয় বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া 30 রাজনৈতিক দল এবং জোটের অধিকাংশ। সংস্কার কমিশনের প্রস্তাব মেনে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 23টি দল চায়। যে দল সংসদ নির্বাচনে যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষে তত আসন পাবে। ভোটের সংখ্যানুপাতের ঘোর বিরোধী বিএনপি সহ 6টি দল চায় নিম্নকক্ষে যে দল যত শতাংশ আসন পাবে উচ্চকক্ষে তত আসন পাবে। প্রধানমন্ত্রী পদ দুবারে সীমাবদ্ধ করার সুপারিশেও একমত হয়নি বিএনপি সহ 7টি দল। বিএনপি চায় কেউ টানা 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তবে বিরতি দিয়ে পরবর্তী সময় আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।